পরপর 3টা থাপ্পড় খেয়ে হতভম্বতেই লজ্জায় মাথা নুইয়ে ফেলেছে। মাত্র জনসভা থেকে উঠে এসেছে জাঙ্কুক। গুরুত্বপূর্ণ মিটিং ছিল, সেটা রেখে চলে এসেছে। থেকেও বেশি জিসোকে দিয়েছে। গা জ্বলছে। ইস, এমপির হাতের থাপ্পড়। এত মানুষের সামনে থাপ্পড় খেয়ে বেশ অস্থির লাগছে তিন। রাগে টকবক করছে জাঙ্কুকের শরীর। জিয়ন বাড়ির মেয়েদের নিয়ে এখন মানুষের সমালোচনা করবে ভাবতে রাগ উঠছে তার। যেখানে জীবন বাড়িতে তার সম্মান, আরাম সাহেবের সম্মান, সে বাড়ির প্রত্যেকটি মানুষের সম্মান জড়িয়ে আছে, সেখানে বাড়ির মেয়ে এমন কাণ্ড নিতান্তই দৃষ্টিকটু লাগছে। এক কোণায় দাঁড়িয়ে আছে ইয়োনো। বাহিরের এমন পরিস্থিতি বাড়িতে কেউ জানে না। নিজের বোনের এমন কাণ্ডে লজ্জায় মাথা নিচু করে আছে ইয়োনো। জিসোর গাল তো আঙ্গুল দিয়ে চেপে ধরে জাঙ্কুক তার কর্কশ শব্দ ছাড়ে। এই মেয়ে, এত সাহস কে দিয়েছে তোমায়? বাসা থেকে কাউকে বলে এসেছো যে এখানে আসবে, তাও একটা ছেলের সাথে দেখা করতে? মেজামা জানে তোমার এমন কীর্তি? তুমি কোন বাড়ির মেয়ে নিশ্চয়ই ভুলে যাওনি। জিসো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ইয়োনো তার বোনকে মনে মনে ইচ্ছা মতো বকে যাচ্ছে, বারবার ভয়ে ঠোক গিলছেতেই। জিসোর পর্যায়ে তাকেই এখন কৈফিয়ত দিতে হবে জাঙ্কুকের কাছে। মানুষটাকে সবাই ভীষণ ভয় পায়, এমনকি জাঙ্কুকের মা বাবা দুজনেই। ছেলের কথার উপর কোনো কথা বলতে পারেনি আজও পর্যন্ত। উত্তর দিচ্ছ না কেন? জীবন বাড়ির মেয়েদের নিয়ে এখন মানুষ সমালোচনা করবে, বাজে কথা বলবে। তুমি এখনো বাচ্চা নও যে এসব করে বেড়াবে। যথেষ্ট বিবেক বুদ্ধি থাকার দরকার ছিল তোমার। বাসায় গিয়ে তোমার মা বাবাকে এর উত্তর দিবে। তোমার জন্য আমাকে এখন সবার সামনে অপমানিত হতে হচ্ছে। জ্যাকসন মাথা নিচু করে দাঁড়িয়ে। প্রেমিকার ভাই যে এমপি, এটা তার জানা ছিল, তবে দেখা করতে এসেছে এভাবে ধরা খাবে সেটা জানা ছিল না। আজ তার 12টা বাজবে। তাই এক প্রকার তার নিজের মুখ চেপে আছে হাত দিয়ে। আর জিসোর অবস্থা তো আজ শেষ করে দিবে জাঙ্কুক। বাড়িতে কেউ একবার জানলে আর ঢুকতে দিবে না বাড়িতে। নিজের প্রতি ভীষণ আফসোস হচ্ছে এখন। কেন যে এই জিসোর কথা শুনতে গেল? জিসোর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। অনেক সাহস জোগাড় করে জাঙ্কুকের প্রশ্নের উত্তর দেয়। ভাই, আমি জ্যাকসনকে ভালোবাসি। চোখ বন্ধ করলো জাঙ্কুক। রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টায় আছে। এইদিকে তেই তার কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আশেপাশে মানুষের নজর কিন্তু তাদের দিকেই। জাঙ্কুকের ভয়ে কিছু বলতে পারছে না। চোখ খুলে জ্যাকসনের দিকে একবার চায় জাঙ্কুক। তার বয়স আর জিসোর বয়স একই রকম, সমবয়সী তারা। এই বয়সটা আবার ভালোবাসা। ঘৃণায় চোখ সরিয়ে নেয় জাঙ্কুক। তোমাকে আমি এরূপ প্রশ্ন করি, সেটাকে বলতে গেলে এরূপ উত্তরও প্রযোজ্য নয়। তোমার জন্য যেই জীবন বাড়ির মান সম্মান গেল, সেটার জন্য তোমাকে আসলে করা উচিত বলো? তুমি আমার বোন হও, এখন তোমার জন্য আমার সম্মান নষ্ট হবে। আর ভালোবাসা কি বুঝো তুমি? এত বড় হয়ে গিয়েছো, তোমাকে তো পড়াশোনা করতে বাইরে যেতে দেওয়া হয়। এসব কাজের জন্য বাইরে যাওয়ার পারমিশন দেওয়া হয়নি তোমায়। এবার তোমার বাবা মা সিদ্ধান্ত নিবে তোমাকে কি করবে। ইয়েনো এবার এগিয়ে আসে। বোনের প্রতি অনেক রাগ হচ্ছে। জিসোকে কিছু বলার আগেই জাঙ্কুক ইয়োনোর হাত চেপে ধরে। আমি মেরেছি তো। তুমি জিসোকে গাড়িতে ওঠাও। যা হবে বাড়িতে গিয়ে তোমার বাবা মার সামনে হবে। এখানে সিনক্রেট করার কোনো দরকার নেই। ইয়োনো গাড়ির দিকে এগোয়, সাথে জিসোর হাত ধরে রেখেছে। পিছন ফিরে একবার জ্যাকসনের মুখ দেখে নেয় জিসো। এবার জাঙ্কুক তেই দিকে তাকে ইশারা করলো তার সামনে আসার জন্য। ছাটপাস না ভেবে তেও জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। একটু দূরত্ব বজায় রেখে দাঁড়িয়েছে। তুমি এখানে কেন এসেছো? তোমারও প্রেমিকের সাথে দেখা করতে বুঝি? ভাইয়া, আমি জিসোর সাথে এসেছিলাম। ও জোর করে নিয়ে এসেছিল আমায়। আমার এখানে আসার কোনো ইচ্ছা ছিল না ভাইয়া। একটাও মিথ্যা বলছি না, বিশ্বাস করুন। আর আমার সেরকম কেউ নেই। জাঙ্কুক এবার তেই গালের দিকে নজর দেয়। তার হাতের 5টি আঙুলের ছাপ এখানে বিদ্যমান। জিসোর মতো গন্ডগোল থাকলেও তে এসবের সাথে জড়িত নয়। একই বাড়িতে থাকে তারা, রক্তের সম্পর্ক তাদের। কিছুটা হলেও চেনে তেকে। টেবিলে ঠেসে দাঁড়ায় জাঙ্কুক, বুকে 2 হাত গুজে। চোখ ছোট করে দৃষ্টি রাখে তেই মুখখানার উপর। হাত কচলাতে শুরু করে তেই। তার মনে হচ্ছে জাঙ্কুক এখনো সন্দেহ করছে তাকে। আমি কি বাসায় যাব না ভাইয়া? ওরা তো আমাদের জন্য অপেক্ষা করছে। যাও। জাঙ্কুকের কথাটি শোনা মাত্রই সোজা হাঁটা শুরু করে তেই। একবারের জন্য পেছনে ফিরে দেখলো না।
যেন কেউ তাকে তাড়া করছে এমন ভাবে হাঁটছে সে। তড়িঘড়ি করে গাড়িতে উঠে বসলো। তে আসার সাথে সাথেই গাড়ি ছেড়ে দেয়। উপস্থিত সবার উদ্দেশ্য করে গম্ভীর স্বরে জাঙ্কুক বলল, এই ঘটনা যেন বাহির পর্যন্ত না যায়। জীবন বাড়ির মেয়েদের নিয়ে কোনো সমালোচনা নয়, আর কেউ যদি করে তাহলে তার পরিণতি খুব একটা ভালো হবে না। কঠোর রূপ জাঙ্কুকের, এমন ঘটনা বাহিরে ওঠানোর মতো সাধু কারণ নেই। লোকটা যেমন জনগণের কাছে ভালো মানুষ, তেমনই তার ভেতর এমন একটা রূপ আছে, এটাও কারোর অজানা নয়। এমন অনেক ঘটনা মানুষে তাদের চোখের সামনে দেখেছে। জাঙ্কুক জ্যাকসনের দিকে তাকিয়ে বলে, কাল আমার অফিসে এসো, আর যদি না আসো তাহলে তোমাকে ধরে নিয়ে আসতে আমার বেশি সময় না, কথাটি মনে রেখো। মাথা নাড়ায় জ্যাকসন। জাঙ্কুক বের হয়ে আসে সেই স্থান থেকে। তার পেছন পেছন দুজন লোকও আসে। সে জায়গা থেকে এসেছিল, এখন সেখানেই যাবে। অনেক কাজ ফেলে ছুটে এসেছে সে। খবর পাওয়া মাত্রই চলে আসে। সন্ধ্যা 7টার দিকে বাসায় আসে জাঙ্কুক। সচরাচর এত তাড়াহুড়ো করে আসে না, খুব কমই তাড়াতাড়ি করে বাড়িতে আসে। বাসায় ঢুকতেই নজর পড়ল জিহোপের দিকে। সে হচ্ছে তের ছোট ভাই, বসে বসে টিভি দেখছে। দরজা খোলার শব্দ শুনে সেদিকটাই তাকাই। জাঙ্কুককে দেখা মাত্রই দাঁড়িয়ে যায়। ভয় পেয়েছে হঠাৎ জাঙ্কুককে দেখে, চোখগুলো বড় বড় হয়ে এসেছে। জাঙ্কুক তার দিকে তাকিয়ে হেসে বলে, ভয় পাওয়ার কিছু নেই, তুমি টিভি দেখো বলে উপরে উঠে যায় জাঙ্কুক। চশমা ঠেলে ঠিক করে নেয়। যে হোক, এখন তার পড়ার সময়, সেটা বাদ দিয়ে টিভি দেখছে। ক্লাস 9-এ অধ্যয়নরত যে হোক একটা চুপচাপ স্বভাবের সে। জাঙ্কুক চলে যাওয়া মাত্রই আবার সোফায় বসে টিভি দেখা শুরু করলো। কাই সাহেব রাগে ফুঁসছে রীতিমতো। জাঙ্কুক আজকে সব ঘটনা খুলে বলে তাকে। এই ঘটনা লুকিয়ে গেলে জিসো প্রশ্রয় পেয়ে যাবে। এমন কাজ করতে পরের বার কোনো দ্বিধাবোধ করবে না। আরিম সাহেব নির্বাক দর্শকের মতো দেখে যাচ্ছে। এখানে কোনোরূপ কথা বলার ইচ্ছা করছে না তার। বারবার হাত দিয়ে চোখের পানি মুছছে। জিসো তার একপাশে তে দাঁড়িয়ে আছে। ভেবেছিল জাঙ্কুক কিছুই বলবে না, কিন্তু এখন দেখে জাঙ্কুক সব বলে দিয়েছে, এমনকি তের নামও বলেছে। তে ভয়ে ভয়ে তার মা ইয়ঞ্জনের দিকে তাকাচ্ছে। আজ তার মা ইচ্ছা মতো বকবে। এদিকে কার সাহেবের স্ত্রী লিসা তেড়ে যায় জিসোর দিকে। মেয়ে এমন কাণ্ডে লজ্জিত তিনি। জিসোর গালে অনবরত কয়েকটা থাপ্পড় দেয়। সোফায় নিশ্চিন্তে জাঙ্কুক বসে আছে। চাইলেই আটকাতে পারত সে। মা সন্তানকে শাসন করবে। এখানে জিসোকে বাঁচিয়ে দিলে সেটা ঠিক হবে না। ভুল করেছে, এখন অবশ্যই শাস্তি পাওয়ার দরকার। জিন দৌড়ে গিয়ে জিসোকে মায়া থেকে আটকে দেয়, আড়াল করে তাকে। আর কতগুলো থাপ্পড় দিবি লিসা? মানছি ভুল করেছে, তাই বলে কি এত বড় মেয়ের গায়ে হাত তুলবি? ভুল করেছে বুঝিয়ে বলবি, কিছু না বললেই মারতে এসেছিস। তার কি বোধ বুদ্ধি বলতে কিছু নেই? আমার বলতে লজ্জা লাগছে যে এটা আমার মেয়ে। কত বড় সাহস দেখেছো? কোন ছেলের সাথে দেখা করতে গিয়েছে? ওর জন্য আজ আমাদের পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি পড়েছে। সেটার বেলায় কিছু বলবে না? বড় আপা, আজ যা হয়েছে সবাই মেয়ের জন্য হয়েছে। এই মেয়েকে সেখানে রেখে আসা উচিত ছিল। বাড়িতে নিয়ে না আসলেই ভালো হতো। এমন মেয়ে আমার চাই না। হয়েছে, কখনো যেন এমনটা না হতে দেখি। বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। জিনের কথায় লিসা মুখ সরিয়ে নেয়। তাই কাট গলায় বলে, এইচএসসি তো দিয়েছো, আর পড়াশোনা করার দরকার নেই। ভালোই ভালোই অনেক ঘরে পাঠাতে পারলেই হলো। আরিম সাহেবের চুপ থাকতে পারলেন না। অবশেষে মুখ খুললেন তিনি। এগুলো কোনো সমাধান নয়। ভুল করেছে তাই বলে কি বিয়ে দিয়ে দিব নাকি? অন্তত আমাদের পরিবারে এমনটা হয় না। ঠান্ডা মাথায় ভাবো কি করবে। এমন উদ্ভট কথা বলো না। তুমি বলো ভাই, আজ ছেলের সঙ্গে সবার অগোচরে দেখা করেছে, কাল তো দেখা যাবে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। এখানে তোমাদের দুজনেরই দোষ বেশি। তোমরা কেউ কোনো খেয়াল রাখো না কেন? তাহলে তো তোমাদের মেয়ে আর এমন কাজ করার সাহস পেত না। আগে নিজেদের ঠিক করো, তারপর তোমার মেয়েকে বলবে। আরমের কথায় সবাই ঠান্ডা হয়ে যায়। তার উপরে আর কেউ কথা বলার সাহস পায় না। আরএম কিছু না বলে উপরে চলে যায়। জিন উচ্চস্বরে বলে, মেয়ের গায়ে হাত দিয়েছ, এমন দুঃসাহস যেন আর কখনো না দেখি। বিশেষ করে লিসা কথাটি মনে রাখবি। একে একে যে যার মধ্যে চলে যায়। জিনও জিসুকে তার সাথে নিয়ে যায়, কারণ এখন যদি লিসার রুমে যায় তাহলে নিশ্চয়ই আরো অনেক কথা শোনাবে জিসুকে। জন্য নিজের মেয়ের প্রতি রাগ হচ্ছে। কেন অন্যের কথায় কোথাও যাবে? তের গালেও থাপ্পড় দিতে ভুলেননি। জিও তাড়াতাড়ি তার বোনের হাত জড়িয়ে ধরে। তোফায় মাথা নিচু করে মোবাইল দেখছে জাঙ্কুক। হঠাৎ এহেন শব্দে মাথা তুলে তাকালো।
ইয়ঞ্জনের মুখশ্রী দেখে বোঝা যাচ্ছে তিনি মেরেছেন দেখে ধমক দিয়ে ওঠে ইয়ঞ্জন, তোকে এসব বুদ্ধি দেয় কে? কেন গিয়েছিস ওর সাথে? তোকে তো আমি এমন শিক্ষা দেইনি, না তোর বাবা দিয়েছে। মানলাম এখন বাবা নেই তোর, তাই বলে কি তার মান সম্মানের কথা একবারও ভেবে দেখবি না? ইয়ঞ্জনের কথাটি বলতে বলতে চোখ দিয়ে পানি পড়ছে, তেও কাঁদছে। তার এক পাশ দিয়ে জড়িয়ে ধরে আছে জিহব। যখন সোবিন সাহেব মারা যায় তখন জিহব অনেক ছোট, বারবার নিজের চোখে থাকা চশমা ঠেলে ঠিক করছে। দ্রুত গতিতে জাঙ্কুক এসে দাঁড়ায় তাদের সামনে। ইয়ঞ্জনকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দেয়, দৃষ্টি তার সামনে থাকা মেয়েটির উপর। শান্ত স্বরে বলে, ছোট মা, কেঁদো না, তোমার প্রেশার বেড়ে যাবে, তুমি রুমে যাও, তে আর কখনো এমন করবে না। জাঙ্কুক ছেড়ে দেয় ইয়ঞ্জনকে, তিনি সোজা রুমে চলে যান, পরেও মেয়ের দিকে তাকাননি। ট্রাউজারের পকেটে হাত গুজে সোজা দাঁড়িয়ে আছে জাঙ্কুক। জিহব তার ছোট বোনের চোখের পানি মুছিয়ে দিচ্ছে। যেখানে সকালে জাঙ্কুক থাপ্পড় দিয়েছে, ঠিক সেখানেই আবার ইয়ঞ্জন থাপ্পড় দিয়েছে। ফর্সার মুখে রক্তিম আভা দেখা যাচ্ছে, খুব জোরে ঘুরেছে, যে কারণে এমনটা হয়ে আছে। আপু, তোমার গাল লাল হয়ে গিয়েছে, বেশি ব্যথা পেয়েছো? জিহবের শব্দ শুনে জাঙ্কুক দুজনেই তার দিকে তাকায়। তে একবার তার সামনে থাকা পুরুষের দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেলে। শক্তপোক্ত স্বরে জাঙ্কুক বলে ওঠে, থাপ্পড় তোমার প্রাপ্য ছিল, পরের বার যেন এমন ভুল না হয়। তোমার মিনিমাম এতটুকু জ্ঞান বুদ্ধি থাকা উচিত ছিল। যাই হোক, এখন যেটা হয়েছে সেটা নিয়ে না ভাবাই ভালো। আর কিছু করার আগে 10 বার ভেবে নিবে। মাথা নাড়াইতে আর কখনো বলে কারো কথা শুনবে না সে। যে পরিমাণে আজ লজ্জিত হয়েছে। এমন সময় হঠাৎ জাঙ্কুকের মোবাইলে কল আসে। সে কল রিসিভ করার আগে তের উদ্দেশ্যে ফের বলে, মুখে বরফ লাগিয়ে নিও, আমি আসছি।